হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং অনেক অনেক সুস্থ। তোমাদের জন্য যে ক্লাসটা চলছিল এসএসসি এমটিএস এর ক্লাস, প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময়, সেই ক্লাসের আজ আমাদের হচ্ছে 10 নম্বর ক্লাস। এর আগের ক্লাসগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই প্রত্যেকে দেখে নাও। আমি এসএসসি এমটিএস এর প্রিভিয়াস ইয়ার জিকে বলে একটা প্লেলিস্ট করে দিয়েছি, সেই প্লেলিস্টে পেয়ে যাবে। আজ আমরা যেটা করব, এসএসসি এমটিএস পরীক্ষায় 7-10-2021 সালে পরীক্ষা হয়েছিল সেকেন্ড শিফটে। সেই শিফটে আসা 25টা প্রশ্ন আলোচনা করব, তো অবশ্যই মন দিয়ে প্রত্যেকে দেখতে থাকো, ঠিক আছে? আর এই সমস্ত যদি পিডিএফগুলো যারা এবছর পরীক্ষা দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট, যারা এসএসসি এমটিএস এর প্রিপারেশন নিচ্ছ তারা যদি সমস্ত পিডিএফ 2023-24 সালের কারেন্ট অ্যাফেয়ার্স, 2020, 21, 22, 23 সালের যদি জিকের প্রিভিয়াস ইয়ারের পিডিএফ, স্ট্যাটিক জিকে, সাজেস্টিভ এমসিকিউ যদি নিতে চাও তাহলে তোমরা কিন্তু আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে নাম্বার দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো। তাহলে বলে দেবো যে কিভাবে পেমেন্ট করে আমাদের পিডিএফগুলো তোমরা কিভাবে পাবে, ঠিক আছে? চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন দেখো কি আছে। কোন কার্যকারক এজেন্ট এইডস ছড়ানোর জন্য দায়ী? এইডস ছড়ানোর জন্য দায়ী কি? এইডস বলতে কি? AIDS, ঠিক আছে? অর্থাৎ অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। পুরো নাম কি? অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এইডস হওয়ার কারণ কি? HIV ভাইরাসের কারণে এটা হয়ে থাকে। তো প্রশ্নটা এখানে সেটাই জিজ্ঞেস করেছিল যে কিসের কারণে এইডস হয়ে থাকে? ভাইরাসের কারণে এইডস হয়ে থাকে, ঠিক আছে? HIVর পুরো নাম অনেক সময় পরীক্ষায় আসে। HIVর পুরো নাম হচ্ছে হিউম্যান ইমিউনো ভাইরাস। হিউম্যান ইমিউনো ভাইরাস, এটা হচ্ছে HIVর পুরো নাম। আর এইডস এর পুরো নাম হচ্ছে অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন দেয় যে নিম্নের কোনটি একটি রোগ নয়। মনে রাখবে, এইডস কিন্তু কোনো রকমের একটা রোগ নয়, ঠিক আছে? বিভিন্ন জায়গায় লেখা থাকে কিন্তু এটা কিন্তু আসলে একটা রোগ নয়, এটা হচ্ছে একটা সিনড্রোম। প্রশ্ন থাকে যে নিম্নে দেখবে 4টা ABCD করে 4টে রোগের নাম দেওয়া থাকবে, বলবে যে কোনটি রোগ নয়। তাহলে এইডস যদি অপশনে থাকে তাহলে তোমাকে সেটা করতে হবে। এইডস হচ্ছে একটা সিনড্রোম। এইডস এর পরে কি হয়ে থাকে? মানুষের শরীরে যদি অন্য কোনো রোগ হয় সেটাকে ঠিক হতে দেবে না। যদি জ্বর হয় সেই জ্বরটাকেও ঠিক হতে দেবে না। কাশি হলে কাশিটাকেও ঠিক হতে দেবে না। এটাই হচ্ছে এইডস। আর প্রত্যেক বছর কোন দিনটি বিশ্ব এইডস দিবস হিসেবে পালন করা হয়? 1 ডিসেম্বর প্রত্যেক বছর এই দিনটি পালন করা হয়। নেক্সট প্রশ্ন দেখো। কেন্দ্রের বিভিন্ন রাজনৈতিক দল এবং রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের হুইপদের মধ্যে উপযুক্ত সংযোগ স্থাপনের জন্য নিচের কোন কেন্দ্রীয় মন্ত্রক সর্বভারতীয় হুইপ সম্মেলনের আয়োজন করে, যারা আইনসভার ব্যবহারিক কাজের সাথে সম্পর্কিত? আইনসভার ব্যবহারিক কাজের সঙ্গে সম্পর্কিত কেন্দ্রের বিভিন্ন রাজনৈতিক দল এবং রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের হুইপদের মধ্যে উপযুক্ত সংযোগ স্থাপনের জন্য কোন মন্ত্রকটা কাজ করে? কারেক্ট আনসার কি হবে? এই কাজ করে যেটা হচ্ছে সংসদীয় বিষয়ক মন্ত্রক। সংসদীয় বিষয়ক মন্ত্রক বা মিনিস্ট্রি অফ পার্লিয়ামেন্টারি অ্যাফেয়ার্স। মিনিস্ট্রি অফ পার্লিয়ামেন্টারি অ্যাফেয়ার্স, যার বর্তমান অনারেবল মিনিস্টার রয়েছেন কে? শ্রী প্রহ্লাদ ভেঙ্কটেশ যোশী, ঠিক আছে? নেক্সট প্রশ্নে চলে যাব। 3 নম্বর প্রশ্নটা দেখব কি আছে। 3 নম্বর দেখো। সিনথেটিক ফাইবার সহজেই আগুন ধরে, যাই হোক ফায়ারম্যানদের ইউনিফর্মে ড্যাশ প্লাস্টিকের আবরণ থাকে যাতে তারা শিখা প্রতিরোধী হয়। দেখো কি বলছে? ফায়ারম্যান অর্থাৎ ফায়ার ব্রিগেডের সঙ্গে যারা কাজ করে তাদের ড্রেসে, তাদের পোশাকে কিসের কোন প্লাস্টিকের আবরণ থাকে যেটা কি করে আগুনের শিখাকে যেটা প্রতিরোধ করে? কি কারেক্ট আনসার হবে? মেলানাইন ইজ দ্য কারেক্ট আনসার। কি থাকে? মেলানাইন নামক এক ধরনের প্লাস্টিকের উপরে এক ধরনের পদার্থ দিয়ে থাকে যার ফলে আগুন ধরতে দেয় না। অনেক সময় প্রশ্ন আসে যে ফায়ারম্যানদের বা ফায়ার ব্রিগেডে যারা কাজ করে তাদের কাপড়, তাদের পোশাক কি দিয়ে তৈরি করা হয়? তো দেখো, দ্য কারেক্ট আনসার ইজ অ্যাসবেস্টস। ফায়ার ফাইটিং ক্লোথস আর মেড অফ অ্যাসবেস্টস। ফায়ার ফাইটিং ক্লোথস অ্যাসবেস্টস দিয়ে তৈরি করা। অ্যাসবেস্টস কি দিয়ে তৈরি করা হয় বললে অ্যাসবেস্টস হবে। আর যদি বলা হয় প্লাস্টিক আবরণ থাকে যাতে তারা শিখা প্রতিরোধ হয়, সেই প্লাস্টিক আবরণটা কি থাকে? মেলামাইন থাকে। নেক্সট দেখবো আমরা পরবর্তী। এটা তোমাদের একবার বললাম, এই বিষয়টা আর বলছি না। তোমাদের টেলিগ্রামে জয়েন না করে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, প্রত্যেকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আমাদের জয়েন করে যাবে। নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবে। ক্লাস ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে কিন্তু লাইক শেয়ার করে দেবে। তো 4 নম্বর প্রশ্ন, নিচের মধ্যে কে দ্য টেস্টামেন্টস বইটি লিখেছেন? বইটার নাম হচ্ছে দ্য টেস্টামেন্টস।
এই বইটা কে লিখেছেন বলতে হবে। দ্য টেস্টামেন্টস বইটা কে লিখেছেন? দ্য টেস্টামেন্টস বইটা কে লিখেছেন? টেস্টামেন্টস বইটা লিখেছেন মার্গারেট অ্যাটউড। কে লিখেছেন? মার্গারেট অ্যাটউড। তিনি এই টেস্টামেন্টস বইটি লিখেছেন। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে চলে যাব আমরা। নিচের দুটি দেশের মধ্যে কোনটি 2023 সালের ফিফা মহিলা বিশ্বকাপ আয়োজন করবে? এটা যেহেতু 2021 সালের পরীক্ষা, তাই এখানে লেখা ছিল আয়োজন করবে। এই প্রশ্নটা আবার রিপিট হতে পারে পরীক্ষায় তোমাদের। কীরকমভাবে প্রশ্নটা রিপিট হবে না, 2023 সালের যে ফিফা মহিলা বিশ্বকাপ সেটা কোথায় আয়োজিত হলো? কোথায় আয়োজিত হলো বললে কি বলতে হবে? আয়োজিত হয়েছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দুটি দেশে। কোন দেশে? অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দুটি দেশে এটা আয়োজিত হয়েছে। এখন প্রশ্ন থাকবে কোন দল 2023 ফাইনাল জয়ী হয়েছে? ফাইনালে জয়ী হয়েছে স্পেন। ঠিক আছে, আর এখানে আরেকটা তোমাদের একটু ডিটেলস বলে দিচ্ছি, তারপর একটা হোমওয়ার্ক দেবো তোমাদের। দেখো, ফিফা প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1904 সালে। ফিফার হেডকোয়ার্টার অবস্থিত, ফিফা প্রতিষ্ঠা হয়েছিল 1904 সালে। কোথায়? ফ্রান্সের প্যারিসে। আর বর্তমানে হেডকোয়ার্টার অবস্থিত সুইজারল্যান্ডের জিউরিখ শহরে। এখন তোমাদের আমি যে হোমওয়ার্কটা দেব সেই হোমওয়ার্কটা হচ্ছে যে 2022 ফিফা মেন্স যে ওয়ার্ল্ড কাপ হয়েছে, ফিফা মেন ওয়ার্ল্ড কাপ, সেটা কোন দল জয়ী হয়েছে সেটা বলতে হবে। 2022-এ হয়েছে, তাই তো? সেটা কোন দল জয়ী হয়েছে সেটা বলতে হবে। 2022 ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপ কোন দল জয়ী হয়েছে। চলো নেক্সট প্রশ্ন। প্রোটিন সংশ্লেষণের জন্য নিচের কোন কোষের গঠন দায়ী? প্রোটিন যে সংশ্লেষণ হয়ে থাকে, সেই প্রোটিন সংশ্লেষণের জন্য কোন কোষের গঠন দায়ী? কোষের মধ্যে কি থাকে যেটা কি করছে? প্রোটিন সংশ্লেষণ করে থাকে। দেখো, যেমন লাইসোজোম, এটাকে আত্মঘাতী থৈলি বলা হয়। মাইটোকন্ড্রিয়া, যেমন এটাতে এটিপি উৎপন্ন হয়, সেই জন্য এটাকে কোষের শক্তিঘর বলা হয়। তেমনি রাইবোজোম কি হলো? এই রাইবোজোমের মধ্যে প্রোটিন সংশ্লেষণ ঘটে থাকে। ঠিক আছে, অপশন 4। নেক্সট দেখব, নিম্নলিখিতগুলির মধ্যে কে 1938 এবং 1939 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত? কবে হয়েছিলেন? 1938 সালে এবং 1939 সালে এবং 1939। কে হয়েছিলেন? সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু 1938 এবং 1939 সালে দুবার কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। প্রথমবার হচ্ছে ত্রিপুরী অধিবেশন, হরিপুরা কংগ্রেস, হরিপুরা, আর পরেরটা হচ্ছে ত্রিপুরা। গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টভি সীতারামাইয়াকে পরাজিত করে নেক্সট বারের জন্য 1939 সালে কে হয়েছিল? সভাপতি হয়েছিল, কিন্তু তারপর তিনি সেখান থেকে পদত্যাগ করে দিয়েছিলেন। সুভাষচন্দ্র বোস ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে, ভিটামিন ডি এর অভাবের কারণে পেলেগ্রা রোগ হয়ে থাকে। কোন ভিটামিনের অভাবে পেলেগ্রা রোগটা হয়ে থাকে? পেলেগ্রা, কোয়াশিওরকর, এগুলো হচ্ছে একটা প্রোটিনের অভাবজনিত রোগ। প্রোটিনের অভাবে এই রোগগুলো সাধারণত হয়ে থাকে। এটা দুর্বল জনিত রোগ। তো ভিটামিন B3 ইজ দ্য কারেক্ট আনসার। ভিটামিন B3 এর কারণে পেলেগ্রা রোগটা হয়ে থাকে। দেখো, কয়েকটা বলে দিচ্ছি কোন ভিটামিনের অভাবে কি কি রোগ হয়, একবার দেখে নাও। ভিটামিন এর অভাবে হয়ে থাকে রাতকানা রোগ, ফ্রিনোডার্মা, ক্যারাটোমেলেসিয়া। তো সব থেকে বেশি যেটা আছে রাতকানা হয়ে থাকে নাইট ব্লাইন্ডনেস ভিটামিন এর অভাবে। ভিটামিন B1 হয়ে থাকে বেরিবেরি। ভিটামিন B2 এর জন্য হয়ে থাকে গ্লসাইটিস। ঠিক আছে, ভিটামিন B3 এর জন্য হচ্ছে পেলেগ্রা রোগ। ভিটামিন B6 এর জন্য হচ্ছে নিউরোপ্যাথি রোগ। ভিটামিন B7 হচ্ছে ডার্মাটাইটিস। এগুলো বেশি পরীক্ষায় আসে না যদিও। ভিটামিন B12 এনিমিয়া, রক্তাল্পতা, এটা বেশি পরীক্ষায় আসে, এনিমিয়া, রক্তাল্পতা। ভিটামিন সি এর ফলে হচ্ছে স্কারবি, বহুবার পরীক্ষায় আসে। ভিটামিন ডি এর ফলে হচ্ছে রিকেট অস্টিমেলেসিয়া, এটাও প্রচুর পরীক্ষায় আসে। ভিটামিন ই এর প্রভাবে হয়ে থাকে বন্ধ্যাত্ব, এটাও কিন্তু বহুবার পরীক্ষায় এসছে। তো যেগুলো ইম্পর্টেন্ট বলে দিলাম, শুধু এটা ইম্পর্টেন্ট নয় আর এইটা ইম্পর্টেন্ট নয়, বাকি সবগুলো ইম্পর্টেন্ট। বুঝতে পারলে কিসের প্রভাবে কি রোগ হচ্ছে। নেক্সট প্রশ্নে চলে যাব। ভারতের পরিসংখ্যান দিবস বা স্ট্যাটিস্টিক্স যে বলা হয় ডে, প্রতি বছর 29 জুন পালন করা হয় যার জন্মবার্ষিকী উপলক্ষে। কার জন্মবার্ষিকী উপলক্ষে প্রত্যেক বছর ভারতের পরিসংখ্যান দিবস হিসেবে পালন করা হয়? কারেক্ট আনসার হবে কি? PC চন্দ্র মহলানবিশ। কার জন্মদিবস? PC চন্দ্র মহলানবিশ। ছবিতে দেখে নাও, বিখ্যাত ব্যক্তি ছিলেন PC চন্দ্র মহলানবিশ। তিনি ভারতের যে দ্বিতীয় 5 ইয়ার প্ল্যান, প্রথম 5 ইয়ার প্ল্যান হচ্ছে 1951 থেকে 56,
তো দ্বিতীয় যে 5 ইয়ার প্ল্যান, এই দ্বিতীয় 5 ইয়ার প্ল্যানটা কার মডেলে তৈরি হয়েছিল? পিসি চন্দ্র মহলানবিশ, বা এটাকে মহলানবিশ মডেল বলা হয়ে থাকে। একটা হোমওয়ার্ক দেব, তাহলে প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা কার মডেলে হয়েছিল সেটা তোমাদের বলতে হবে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার মডেল? তোমরা কমেন্ট করবে, দেখি কে কে পারে কমেন্ট করতে। নেক্সট হচ্ছে মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করেছে, অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট যে রিপোর্ট সেটা প্রকাশ করেছে কোন সংস্থা? কি হবে কারেক্ট আনসার? এটা প্রত্যেক বছর প্রকাশ করে থাকে কোন সংস্থা? ইউএনডিপি বা ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এরাই প্রত্যেক বছর প্রোগ্রাম করে থাকে, এটা প্রকাশ করে থাকে। তো দেখো, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, এই ধরনের বাংলাতে কিন্তু থাকবে পরীক্ষার সময়, কিন্তু তোমাদের সহজেই বুঝতে হবে। বাংলাতে যদি থাকে তাহলে বুঝে নিতে হবে যেটা ইউএনডিপি বা ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামকে বলা হচ্ছে। একটু দেখে নাও, ইউএনডিপি প্রতিষ্ঠা হয়েছিল কবে? 22 নভেম্বর 1965 সালে প্রতিষ্ঠা হয়েছিল, আর হেডকোয়ার্টার অবস্থিত নিউ ইয়র্কে। ঠিক আছে, চলো এই দুটোই দরকার শুধু। 11 জুন 2020 চালু হওয়া গরিব কল্যাণ রোজগার অভিযান, এর জন্য ভারত সরকার নিম্নলিখিত মন্ত্রকগুলির মধ্যে কোনটি নোডাল মন্ত্রক? অর্থাৎ 2020 সালে ভারত যেটা চালু করেছিল গরিব কল্যাণ রোজগার যোজনা, এটা ভারত সরকারের কোন মন্ত্রক চালু করেছিল বলতে হবে। ভারত সরকারের কোন মন্ত্রক চালু করেছে? যখনই এখানে বলেছে গরিব কল্যাণ ব্যাপারটা আছে না, তখন যদি না জানা থাকে তাহলে একটু মাথায় বুদ্ধি কাটাবে, জানবে গরিব কল্যাণ বলেছে বা মানে হচ্ছে গ্রামের লোককে কাজ দেওয়ার জন্য, তাহলে গ্রামীণ উন্নয়ন মন্ত্রক এটা করেছে। কে করেছে? 1 নম্বরে গ্রামীণ উন্নয়ন মন্ত্রক। দেখে নাও, এই প্রকল্পের অধীনে গরিব কল্যাণ রোজগার অভিযানের মাধ্যমে দেশের বিভিন্ন রাজ্যে বেকার যুবকদের সুবিধা দেওয়া হয়। এই স্কিমের মাধ্যমে ভারত সরকার দ্বারা 125 দিনের নিশ্চিত কর্মসংস্থান প্রদান করা হয়, যার মাধ্যমে দেশের মোট 16টি রাজ্যের 116টি জেলায় এই প্রকল্পের সুবিধা দেওয়া হয়। কতগুলো জেলায়? 16টি জেলায় 16টি রাজ্যে 116টি জেলায় 125 দিনের কাজ। প্রশ্ন থাকতে পারে, পরীক্ষায় থাকে, যে গরিব কল্যাণ রোজগার যোজনার মাধ্যমে কত দিনের গ্যারেন্টি কাজ দেওয়া হচ্ছে? 125 দিনের গ্যারেন্টি কাজ দেওয়া হয়। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, দেখো, নিচের কোন দল 1975 সালে প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল? প্রথম ক্রিকেট বিশ্বকাপ কবে হচ্ছে? 1975 সালে। দ্বিতীয় কবে হচ্ছে? 1979 সালে। তৃতীয় কবে হচ্ছে? 1983 সালে। প্রথম জয়ী হলো কে? ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় জয়ী হলো ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় জয়ী হলো ইন্ডিয়া। তাহলে এই তিনটে মনে রাখবে, এই তিনটে কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজ। ভারত কোন কোন বার জিতেছে? ভারত 1 হচ্ছে 1983 সালে, 2 হচ্ছে 2011। এই দুবার ভারত জয়ী। নেক্সট চলে যাব, ভারতের সংবিধান অনুসারে রাজ্যের সর্বোচ্চ কতগুলি রাজ্যের জন্য একই ব্যক্তিকে রাজ্যপাল হিসেবে নিযুক্ত করে? অর্থাৎ একজন রাজ্যপাল মোট কতগুলো রাজ্যে রাজ্যপাল হিসেবে কর্মরত থাকবে? একজন রাজ্যপাল মোট আনলিমিটেড, মানে যার কোনো সীমা নেই, আনলিমিটেড রাজ্যে রাজ্যপাল থাকতে পারে। অর্থাৎ একটা রাজ্যপাল একসঙ্গে 2, 3, 4, 5, 6টা রাজ্যে রাজ্যপাল থাকতে পারে। এটা সংখ্যাটা আরও বাড়তে পারে, তাহলে কোনো সীমা নেই। ঠিক আছে, নেক্সট দেখবো 14 প্রশ্ন কি আছে, এখানে একটু ডিটেলসটা দেখে নাও। একটি রাজ্যের গভর্নর রাষ্ট্রপতি কর্তৃক তার হাতে এবং শিলমোহরের অধীনে ওয়ারেন্ট দ্বারা নিযুক্ত হবেন। অনুচ্ছেদ 155 অনুচ্ছেদে কি বলা হয়েছে? রাজ্যপাল নিযুক্ত হবে কার দ্বারা? রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হবেন। আর তারপর 157 অনুচ্ছেদে কি বলা হয়েছে? যে রাজ্যপালের কি যোগ্যতা লাগবে সেটা বলা। রাজ্যপালের বয়স হতে হবে 35 বছর, আর কি কি যোগ্যতা লাগবে সেগুলো বলেছে 157তে। 155তে বলা হয়েছে যে রাষ্ট্রপতি দ্বারা নিয়োগ হবে। 14 হচ্ছে, নিচের কোন লিপিটিকে সমস্ত আধুনিক ভারতীয় লিপির জননী হিসেবে বিবেচিত? ভারতে যত রকমের লিপি আছে, আমাদের যেমন বাংলা লিপি আছে, তারপর হচ্ছে দেবনাগরী হরফ আছে, ওড়িয়া আছে, মারাঠি, যত রকমের লিপি আছে তার জননী কাকে বলছে? তার জননী বলবো ব্রাহ্মী লিপিকে। ছবিটা একবার দেখে নাও। আমরা ব্রাহ্মী অনেকবার পড়েছি, কিন্তু অনেকেই হয়তো ছবিটা দেখোনি যে কোনটা ব্রাহ্মী লিপিতে। এই হচ্ছে ব্রাহ্মী লিপি। ভারতে যত রকমের লিপি আছে সবার জননী হচ্ছে এই ব্রাহ্মী লিপি। নেক্সট দেখবো 15, নিচের কোন গ্রহের কোনো চাঁদ নেই? যেমন পৃথিবীর একটাই চাঁদ আছে বা একটা উপগ্রহ আছে, তেমনি কোন গ্রহের কোনো রকমের উপগ্রহ নেই? কারেক্ট আনসার হয়ে যাবে শুক্র গ্রহের কোনো রকমের উপগ্রহ নেই। 16 দেখব, নিচের কোন রাজ্যে পোড়ামাটির মন্দিরের জন্য বিখ্যাত বিষ্ণুপুর অবস্থিত? বিষ্ণুপুর, এটা আমাদের কাছে প্রশ্নটা আর বলতে হবে না। ঠিক আছে, এই প্রশ্নটার উত্তর কি বলতে হবে? এটা অন্যান্য রাজ্যদের জন্য প্রশ্নটা বলতে হবে, আমাদের রাজ্যের ছেলেমেয়েদের জন্য
এই প্রশ্নের উত্তর বলতে হবে না, আশা করি প্রত্যেকেই জানো। ছবিটা তোমরা দেখে নাও, একবার প্রত্যেকে কমেন্ট করবে, উত্তরটা প্রত্যেকে কমেন্ট করে দেবে যে কোন রাজ্য, ঠিক আছে, কোন রাজ্যের বিষ্ণুপুর বিখ্যাত পোড়ামাটির মন্দিরের জন্য প্রত্যেকে। 17 নিচের কোনটি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন? এটাও কি তোমাদের বলতে হবে? এটাও তোমাদের আশা করি বলতে হবে না। আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। শুধু পশ্চিমবঙ্গ ধরা হয় না, পশ্চিমবঙ্গের সঙ্গে কিন্তু যে ম্যানগ্রোভ একসঙ্গে আছে, কিছুটা বাংলাদেশেও আছে। তো সুন্দরবন যে সংরক্ষিত বন সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি। এই সুন্দরবন হচ্ছে একটা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, তারপর হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেটা বললাম, তারপর হচ্ছে একটা ন্যাশনাল পার্ক। সুন্দরবন হচ্ছে একটা ন্যাশনাল পার্ক, তারপর সুন্দরবন হচ্ছে একটা স্যাংচুয়ারি, তারপর সুন্দরবন হচ্ছে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সুন্দরবন হচ্ছে একটা জলাশয়, যেটা সংরক্ষিত জলাশয়কে কি বলা হয় এই মুহূর্তে মনে পড়ছে না, কি সাইট মনে পড়ছে না, ইরানের শহরটার নাম কি এই মুহূর্তে মনে পড়ছে না। ইরানের যে শহরের নামে জলাভূমিগুলোর নামকরণ করা হয় এই শহরটার নামটাই মনে পড়ছে না, তোমরা যদি জানো তো কমেন্ট করে দেবে। নেক্সট দেখো, 18 নিখিল ভারত মুসলিম লীগ 1906 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কোথায়? নিখিল ভারত মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? ঢাকাতে। বর্তমান বাংলাদেশের রাজধানী ঢাকাতে 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল। 19 হচ্ছে শেরিং লন্ডন, যিনি পদ্মভূষণ 2020 পুরস্কার প্রাপকদের একজন ছিলেন, কোন রাজ্যে? ছবিতে দেখো, তিনি হচ্ছেন শেরিং লন্ডন, তিনি 2020 সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন। একজন বিখ্যাত গাইনোকোলজিস্ট ডক্টর, তিনি হচ্ছেন লাদাখের। কোথাকার? লাদাখ। অপশন 4 ইজ দ্য কারেক্ট। 20 নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে প্রবাহিত হয়েছে বা বঙ্গোপসাগরে পতিত হয়েছে? ঠিক আছে, দেখো প্রথমেই সিন্ধু বাদ পড়ে যাবে, সিন্ধু বঙ্গোপসাগরে পতিত হয়নি, সিন্ধু গেছে পাকিস্তানের এই সাইডে, আরব সাগরে পতিত হয়েছে। তাপিটাও আরব সাগরে পতিত হয়েছে, নর্মদা আরব সাগরে পতিত হয়েছে, কিন্তু মহানদী এটা বঙ্গোপসাগরে পতিত হয়েছে। পরবর্তী প্রশ্নটা দেখো কি আছে, ভারতের সংবিধানের নিচের কোন ধারাটি সংসদকে 25 জানুয়ারি 1965 সালের পরেও সরকারি উদ্দেশ্যে ইংরাজির ব্যবহার অব্যাহত রাখার জন্য আইন দ্বারা বিধান করার ক্ষমতা দিয়েছে? আরেকবার পড়ি প্রশ্নটা কি বলছে, ভারতের সংবিধানের নিচের কোন ধারাটি সংসদকে 25 জানুয়ারি 1965 সালের পরেও, অর্থাৎ 25 জানুয়ারি 1965 সালের পরেও সরকারি উদ্দেশ্যে ইংরেজির ব্যবহার অব্যাহত রাখার জন্য আইন দ্বারা বিধান করার ক্ষমতা দিয়েছে? অর্থাৎ 1965 একটা আইন ছিল আগে যেখানে বলা হয়েছিল 25 জানুয়ারি 1965 পর্যন্ত ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ, কিন্তু কোন আইন বা কোন ধারা তারপরেও 1965 সালের পরেও ইংরেজি যে বিভিন্ন সরকারি কাজে ভারতে ব্যবহার হবে সেটা বলেছে। কোন ধারা এটা বলেছে? 343(3) ধারা 343 ধারার 3 এটা বলেছে যে 1965 সালের পরেও ভারতে ইংরেজি হবে, সরকারি ভাষা হবে, কাজে লাগানো হবে। জনসংখ্যা ভূগোল ড্যাশের একটি শাখা, হিউম্যান জিওগ্রাফি বা মানব ভূগোলের একটি শাখা হচ্ছে জনসংখ্যা ভূগোল। ঠিক আছে, 23 দেখব, নিচের কোন গ্রন্থে কাশ্মীরের ইতিহাসের সবচেয়ে বিশদ বিবরণ দেওয়া হয়েছে? সহজ প্রশ্ন, কাশ্মীরের ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি রাজতরঙ্গিনী। কোন গ্রন্থে? রাজতরঙ্গিনী গ্রন্থে। অপশন 2। চলো এখানে আরেকটা হোমওয়ার্ক দেবো, প্রত্যেকে কমেন্ট করে দেবে রাজতরঙ্গিনী গ্রন্থটি কে লিখেছেন। সহজ প্রশ্ন, প্রত্যেকে বলবে। কিশোরী আমনকার নিচের কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? কিশোরী আমনকার নিচের কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিল? একজন কিশোরী আমনকার একজন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এর সঙ্গে যুক্ত ছিলেন। ছবিতে দেখো, ইনি হচ্ছেন কিশোরী আমনকার, একজন ভোকাল আর্টিস্ট, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন। নেক্সট হচ্ছে ইউএন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট UNCTAD অনুসারে ভারত 2019 সালে সরাসরি বিদেশি বিনিয়োগ FDI এর বৃহত্তম প্রাপক ছিল। নবম স্থানে ভারত অবস্থিত ছিল। কততম স্থানে? নবম স্থানে। আর বর্তমানে কততম স্থানে আছে ভারত? বর্তমানে হচ্ছে 2022 সালে একটা রিপোর্ট বেরিয়েছে যেখানে বলা হচ্ছে যে FDI বলতে কি? ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট,
অর্থাৎ বিদেশি যে সংস্থাগুলো ভারতে ইনভেস্ট করছে, কত টাকা ইনভেস্ট করছে সেই হিসেবে সারা বিশ্বের মধ্যে ভারতের র্যাঙ্ক বর্তমানে হচ্ছে 10th, 10ম স্থানে ভারত অবস্থিত। আগে ছিল 9th, এখন আরও পিছিয়ে গেছে 10ম স্থানে। আমাদের শেষ হয়ে গেল 25টা প্রশ্ন। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো শেয়ার করো, নতুন হয়ে থাকলে টেলিগ্রামে জয়েন করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো প্রত্যেকে, ঠিক আছে? চলো।